Hello, welcome. In this lesson, I will teach you Writing, Chapter 10 by Philip Kotler. ধন্যবাদ প্রথমেই আমাদের চ্যানেলে আপনাদের অনেকেই রিকোয়েস্ট করেছেন যে ভাইয়া ভিডিও টিউটোরিয়ালগুলো যদি আপনি একটু বাংলায় বলতেন ইংলিশের পাশাপাশি অ্যান্ড ইট উইল বি ইফেক্টিভ ফর আস। কেননা অনেকেই যারা ভার্সিটিতে ফার্স্ট ইয়ারে আছে তারা হচ্ছে ইংলিশ দে আর নট ক্যাপাবল in English. So for that reason তাদের একটু কি হয় প্রবলেম হয় to understand the all the topics. It's very difficult to them তাদের কাছে because প্রথমের দিকে তারা হচ্ছে বেশি হ্যাবিচুয়েট না, বিকজ আমরা জানি যে বাংলাদেশেও most of the people, most of the students are there একাডেমিক যে পড়াশোনা তারা হচ্ছে বাংলা মিডিয়াম থেকে যায় আর কি। সো তাদের জন্য মূলত ভিডিওটি করা। আর আপনারা এখান থেকে অনেক কিছু শিখবেন। মার্কেটিং একটা বিগ সাবজেক্ট, দ্যাট মিনস বস সাবজেক্ট। বিকজ আমার প্রথম সাজেস্ট হচ্ছে ইফ ইউ ওয়ান্ট বি এ বিবিএ স্টুডেন্ট, ফার্স্টলি ইউ উইল অ্যাডমিট অর ইউ উইল টেক এ মার্কেটিং সাবজেক্ট, বিকজ দিস সাবজেক্ট ইজ দ্য পাওয়ারফুল সাবজেক্ট ইন দিস ওয়ার্ল্ড। আপনারা বিশ্বাস না হলে গুগলে সার্চ দিয়ে দেখবেন যে হোয়াট আর দ্য ডিমান্ডেবল সাবজেক্ট ইন বাংলাদেশি পার্সপেক্টিভ অথবা বাংলা ওয়ার্ল্ড ওয়াইজ। আপনারা দেখবেন যে প্রথমেই রয়েছে মনে হয় সিএসসি, দেন তারপরে রয়েছে হচ্ছে আপনার এই মার্কেটিং। সো বুঝতেই পারছেন আমাদের এই সাবজেক্টের কি গুরুত্বপূর্ণ। আপনি যে কোনো সেক্টরে যাবেন, সব সেক্টরে মার্কেটিংয়ের একটা অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে। তো বেশি কথা না বলে আমরা আমাদের ক্লাসে চলে যাব। তো ক্লাসে যাওয়ার আগে, বিফোর গোয়িং টু মাই ক্লাস, মাই লেকচার, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, বিকজ আমি একটা প্রথমে তৈরি করেছি এবং আপনাদের একটা সাবস্ক্রিপশন এবং লাইক আমাকে অনুপ্রাণিত করবে, বিকজ ইউ নো দ্যাট দ্য ফার্স্ট টাইম দ্য ভিউয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ ইউটিউব চ্যানেল। তো প্রথমের দিকে কি হয় যে ভিউটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো আপনারা যদি ভিউ করেন এবং আপনারা কমেন্ট করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন, তাহলে আমার চ্যানেলটা গ্রোথ হবে এবং এখান থেকে আমি কি করব, আমার একটা ইন্সপিরেশন পাবো, তখন আমার চ্যানেলটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইজ রিকগনাইজড হবে, স্বীকৃত হবে। সো আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা ডেফিনেটলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ওকে, সো নাও উই আর গোয়িং টু introduce our class. Okay, let's start it. So today you know that we will discuss pricing. আমরা ফিলিপ কোটলারের বই থেকে পড়াচ্ছি চ্যাপ্টার 10. Okay, okay, দেখি এই অধ্যায় কন্টেন্ট গুলো কি কি। So learning objectives in the chapter. Okay, what do you mean by price? Importance of price. What are the major pricing strategy? Fixed cost, variable cost, and total cost. Okay, এখন আমরা সরাসরি চলে যাই। হোয়াট ইজ প্রাইস? আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন আর কি, মানে দেখলে সম্পূর্ণ দেখবেন, আদারওয়াইজ ইউ ক্যান নট আন্ডারস্ট্যান্ড দ্য থিম। অর্থাৎ আপনি যখন কোনো কিছু বিশেষ করে পড়ার ক্ষেত্রে যখন কিছু দেখবেন, সেই টপিকের সম্পূর্ণ দেখবেন, আদারওয়াইজ ইউ উইল নট লার্ন অ্যাবাউট সামথিং ফ্রম দিস চ্যাপ্টার। আপনি সেই চ্যাপ্টার থেকে কিছু বুঝতে পারবেন না। So from this perspective, I will say definitely you will see my video from top to bottom. Okay, so what is price? আপনারা দেখতে পাচ্ছেন প্রাইস কি, আসলে দাম কি। প্রাইস ইজ, এটা মার্কেটিং খুবই একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইটস ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ মার্কেটিং, বিকজ আমরা জানি যে মার্কেটিং এর 4টা পি রয়েছে: প্রোডাক্ট, প্রাইস, প্রেস, প্রমোশন। তো প্রাইসটা হচ্ছে সেকেন্ড কি। সো তাহলে বুঝতেই পারছেন কত ইম্পর্টেন্ট, অ্যান্ড ইটস এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। ওয়াই ইট ইজ ইম্পর্টেন্ট, তাহলে কেন এটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা ডিসকাস করলে বুঝতে পারবেন। সো আমরা সংজ্ঞা দেখে আগে প্রথমে, ইন দ্য ন্যারোয়েস্ট সেন্স প্রাইস ইজ দ্য অ্যামাউন্ট অফ মানি চার্জ ফর এ প্রোডাক্ট অর সার্ভিস। অর্থাৎ প্রাইসটা হচ্ছে কি একটা অ্যামাউন্ট অফ মানি চার্জ, একটা প্রোডাক্ট অথবা সার্ভিসের উপর যে মূল্যটা ধার্য করাই সেটাই হচ্ছে প্রাইস। আই হোপ দ্যাট ইউ আর ক্লিয়ার। এত সুন্দর এবং এত ক্লিয়ার করে কেউ বলবে না, ঠিক আছে? আপনার ভার্সিটিতে ক্লাস করি তো সেখানে স্যাররা একবার দুইবার, দে আর ভেরি coefficient. I support them and they are very supportive for us. But অনেকেই আছে লজের জন্য কোশ্চেন করে না, স্যার এটা বুঝতে পারলাম না, হয় না, এমন হয় আর কি। সো আপনারা যদি এটা দেখেন ডেফিনেটলি বুঝতে পারবেন। তাহলে প্রাইস ইজ দ্য অ্যামাউন্ট অফ মানি চার্জ ফর এ প্রোডাক্ট অর সার্ভিস। আচ্ছা, তো মোর ব্রডলি আমরা যদি একটু ব্রডলি চিন্তা করি তাহলে বুঝতে পারবো প্রাইস ইজ দ্য সাম অফ অল দ্য ভ্যালুস
and that customers give up to gain the benefit of having or using a product and service. এখানে এরা বলছে যে প্রাইস হচ্ছে একটা সাম অফ অল ভ্যালুস, একটা মূল্য, একটা সমগ্র মূল্য যেটা কাস্টমার পে করে থাকে কিসের জন্য? সাম বেনিফিট, কিছু বেনিফিট পায় কিসের বিনিময়ে? এটা হতে পারে প্রোডাক্ট এবং সার্ভিসের বিনিময়ে। ঠিক আছে, অর্থাৎ আপনি কোনো কিছু নিচ্ছেন, সেটা হতে পারে প্রোডাক্ট অথবা সার্ভিস, এবং সেই নেওয়ার সাথে সাথে আপনার যে একটি ইউ হ্যাভ টু পে সামথিং, তো আপনাকে কিছু পে করতে হচ্ছে, সেটাই হচ্ছে একটা প্রাইস। তো এই প্রাইস কেন ইম্পর্ট্যান্ট? বিকজ প্রাইস ইজ দ্য অনলি এলিমেন্ট অফ দ্য মার্কেটিং মিক্স অ্যান্ড দ্যাট প্রডিউস রেভিনিউ, অল আদার এলিমেন্টস রিপ্রেজেন্ট কস্ট। আমরা জানি যে মার্কেটিংয়ের চারটা কি, সেটা হচ্ছে প্রোডাক্ট, প্রাইস, প্রেস, প্রমোশন। তো এই চারটার মধ্যে তিনটাই হচ্ছে কস্ট করে, রিপ্রেজেন্ট করে। একমাত্র প্রাইসটা হচ্ছে সেই জিনিস যেটা হচ্ছে আপনার কাঙ্ক্ষিত বস্তু, যেটা হচ্ছে আপনাকে প্রাইসটা আনতে সাহায্য করবে। এই জন্য বলছে যে প্রাইস ইজ দ্য অনলি এলিমেন্ট ইন দ্য মার্কেটিং মেক্স দ্যাট দ্য প্রডিউস রেভিনিউ, অল আদার এলিমেন্টস রিপ্রেজেন্ট কস্ট। ওকে, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। আমি আপনারে বারবারই বলছি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আদারওয়াইজ বুঝতে পারবেন না। ওকে, আমরা এখন importance of price, প্রাইসের কি কি ইম্পর্টেন্ট, why price is so important, you have to understand। আপনাকে বুঝতে হবে প্রাইসটা কেন ইম্পর্টেন্ট। to become a marketing student, it's very important for you। why price is very important, not only you but also it's very important for the marketer, because they are to set up, they are setting a price for a product and service। okay, আচ্ছা আমরা এখন মূল কাজে চলে যাই, সেটা হচ্ছে why price is very important। আপনার প্রথমেই দেখতে পাচ্ছেন যে অ্যাচিভিং মার্কেটিং অবজেক্টিভস। তো অ্যাচিভিং মার্কেটিং অবজেক্টিভস মানে কি? মানেটা হচ্ছে বাজারজাতকরণের উদ্দেশ্য অর্জনে। কিভাবে বাজারজাতকরণের উদ্দেশ্য অর্জনে প্রাইস ইম্পর্ট্যান্ট? আমি আপনাদের বাংলায় বলি, কেননা আমি যদি ইংলিশেই করে অনেকেই বুঝতে পারে না। হ্যাঁ, তো বাংলায় বলি, আপনারা যদি বাংলায় বুঝতে পারেন ডেফিনেটলি ইউ উইল বি রাইট ডাউন সামথিং ইন ইংলিশ। তো আমরা জানি যে বাজারজাতকরণের উদ্দেশ্য অর্জনের মূল্যের গুরুত্ব অপরিসীম, রাইট? বাজারজাতকারের মূল্য নির্ধারণে প্রধান উদ্দেশ্য থাকে পণ্যের উৎপাদন খরচ উঠানোর পাশাপাশি প্রয়োজনীয় মুনাফা অর্জন, তাই না? অবশ্যই আপনি পণ্য যা হচ্ছে করলেন, আপনার পণ্যটি তৈরি করতে যা খরচ করলেন সেটা তো অবশ্যই আপনি তুলতে হবে। এই উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে বাজারজাতকারী অর্জনের সময় প্রয়োজনের সময় মূল্যের পরিবর্তন করতে পারে, যা বিভিন্ন আচ্ছা, এখানে আমি একটা কথা বলে নিই, যেটা হচ্ছে বাজারজাতকারীর মূল্য নির্ধারণের প্রধান উদ্দেশ্য থাকে পণ্যের উৎপাদন খরচ উঠানোর পাশাপাশি প্রয়োজনীয় মুনাফা অর্জন। এই উদ্দেশ্যে অর্জনের জন্য বাজারজাতকারী প্রয়োজনের সময় মূল্যের পরিবর্তন করতে পারে, যা বিভিন্ন কৌশল প্রয়োজনের মাধ্যমে হয়ে থাকে। বাজারজাতকরণ উদ্দেশ্য অর্জনের মূল্যের গুরুত্ব অপরিসীম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিষয়টা। সিম্বল অফ স্ট্যাটাস, মর্যাদার প্রতীক কিভাবে? ইয়েস, ডেফিনেটলি ইট ইজ দ্য সিম্বল অফ স্ট্যাটাস, বিকজ উচ্চ মূল্য অনেক ক্ষেত্রে ক্রেতাদের মনে পণ্যের প্রতি উচ্চ ধারণা সৃষ্টি করে। যেমন আমরা যেমন উচ্চ মূল্যের কিছু প্রোডাক্ট আছে না, যেমন রোলাক্সের ঘড়ি, তারপরে হচ্ছে মার্সেন্ডাইজ গাড়ি, টয়টা গাড়ি, এগুলো কিন্তু নাম শুনেই দে আর থিঙ্ক দ্যাট আসলেই এগুলো কিন্তু খুবই হাই প্রাইসেবল এবং ইটস এ কোয়ালিটিফুল প্রোডাক্ট। সো এই জন্য কি হলে যে প্রাইসটা কি আপনার প্রোডাক্ট সম্পর্কে একটা উচ্চ ধারণা সৃষ্টি করে দিল কাস্টমারের মনে। তো ফুলফিলিং, দেন রয়েছে কি ফুলফিলিং কনজিউমার ডিমান্ড। কিভাবে কনজিউমারের ডিমান্ড ফুলফিল করে? ভোক্তারা চায় পণ্যের মানের সাথে সামঞ্জস্য রেখে পণ্য নির্ধারিত হোক, ডেফিনেটলি, কারণ বেশি পণ্য দিয়ে তারা তো কোনো কিছু কিনবে না। আবার অনেক ভোক্তা কম মূল্যে পণ্য নিতে আগ্রহী, অনেক ভোক্তা এরকম ভোক্তাই আছে। তাই পণ্য উপযোগিতা ও উপকারিতার উপর ভিত্তি করে মূল্য নির্ধারণ করতে হবে। ডেফিনেটলি আপনাকে পণ্যের উপযোগিতা এবং পণ্যের মানের উপর ভিত্তি করে আপনাকে প্রাইসটা সেট আপ করতে হবে। টু মেইনটেইন কাস্টমার লয়ালিটি। 4, পণ্যের মূল্য অপেক্ষা অধিক উপযোগ প্রদানের মাধ্যমে ক্রেতাদের আনুগত্য ধরে রাখতে হবে। তার মানে বোঝা যাচ্ছে কি পণ্যের মূল্য অপেক্ষা অধিক উপযোগ প্রদানের মাধ্যমে আপনাকে হচ্ছে, এখন তো আমরা যে মার্কেটই খুবই কম্পিটিটিভ হয়ে গেছে। ইফ ইউ ওয়ান্ট টু সাস্টেইন ইন দ্য মার্কেট, ইফ ইউ হ্যাভ টু প্রডিউস, you have to give the customer a lot of service, you have to provide the customers a lot of service, or a lot of extra benefit, otherwise your product is not sustained in the market.
ওকে, আচ্ছা 5 নম্বরে কি রয়েছে? নাম্বার 5, মোর কাস্টমার অ্যাট্রাকশন। কখনো কখনো মূল্য কমিয়ে নতুন ক্রেতা আকৃষ্ট করতে হয়। ডেফিনেটলি, কারণ কি, কারণ ক্রেতারা সবসময়ই হচ্ছে চাবে যে কম মূল্যে বেশি বেনিফিট পেতে। এই জন্য কখনো কখনো আপনার প্রোডাক্টের মূল্যটা আপনার কমাতে হবে। when the customer are attraction buy your product, then you have to what can I say, আপনি তাদের খুব সহজেই ক্যাপচার করতে পারবেন। দেন ইউ উইল, যে দেখেন যে চাহিদা যদি বেড়ে যায় তখন আপনি আপনার প্রোডাক্টের দাম বাড়াতে পারেন। ইনক্রিজ সেলস। সেলসটা কিভাবে ইনক্রিজ করলে? মূল্যের সাথে বিক্রয়ের সরাসরি সম্পর্ক বিদ্যমান, তাই কোম্পানিকে ক্রেতার সামর্থ্যের ভিতরে মূল্য নির্ধারণ করে বিক্রয় বাড়াতে হবে ডেফিনেটলি। কারণ হচ্ছে কি, মূল্যের সাথে বিক্রয়ের সরাসরি একটা সম্পর্ক বিদ্যমান। আপনার প্রোডাক্টের মূল্য যদি বেশি হয় তাহলে কাস্টমার আলটিমেটলি দে আর নট বাইং ইউর প্রোডাক্ট এনথুজিয়াস্টিক্যালি মানে ইচ্ছাকৃতভাবে আপনার প্রোডাক্ট কিনতে চাবে না। যারা মেজর প্রবলেমে পড়ে তারা হচ্ছে কিনবে, দেয়ার দেয়ার স্যালারি ইজ হায়ার, যাদের ইনকাম ভালো তারা কিনতে পারে। বাট ইউ নো দ্যাট মোস্ট অফ দ্য কাস্টমার্স দে ওয়ান্টস গেটিং এ গুড থিংস বাই ইফোর্টিং লো মানি। আচ্ছা 6 নম্বরে আমরা আসি, 7 নম্বর, টু ফেস কম্পিটিশন। টু ফেস কম্পিটিশন, প্রতিযোগিতা মোকাবেলা। কিভাবে প্রতিযোগিতা মোকাবেলা করে? প্রতিযোগীদের মোকাবেলায় মূল্য অত্যন্ত শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করে। কম মূল্য নতুন প্রতিযোগিতার জন্য প্রতিরোধ সৃষ্টি করে এবং প্রতিযোগী মূল্য বাজারে বিদ্যমান প্রতিযোগিতার সাথে মোকাবেলা করে থাকে। টু ফেস কম্পিটিশন, এই জন্য বলছে যে প্রতিযোগী মোকাবেলা। আপনার প্রতিযোগী মোকাবেলা অত্যন্ত শক্তিশালী। আমরা জানি যে বর্তমানে মার্কেট কতটা কম্পিটিটিভ, এই জন্য আপনাদের কম্পিটিটরস আপনাদের সামলাতে হবে, আদারওয়াইজ ইউ উইল নট সাস্টেইন ইন দ্য মার্কেট। টু স্টেবল মার্কেট, মার্কেটে টিকে থাকতে হলে ডেফিনেটলি আপনার প্রোডাক্টটা ফেয়ার হতে হবে। টু ক্রিয়েট এক্সাইটমেন্ট ইন দ্য মার্কেট, কি টু ক্রিয়েট এক্সাইটমেন্ট ইন দ্য মার্কেট, বাজারে চমক সৃষ্টি করতে পারে। কিভাবে? একটা প্রোডাক্টের দাম সচরাচর মনে করেন হুন্ডা গাড়ি, কিছুদিন আগে হিরো হুন্ডা, আমি বাংলাদেশের পার্সপেক্টিভে বলি, যেটার গাড়ি ছিল বাজার মূল্য ছিল 1,10,000, সরি 1,30,000। তো সেটা দে আর ডিসকাউন্টিং 20,000, তারা এখন সেই গাড়ি 10,000, 1,10,000 টাকায় পাওয়া যাচ্ছে। তো এই যে 20,000 টাকা কমাইছে, এইতে কি হচ্ছে, তাদের সেলসটা অনেক ইনক্রিজ হয়েছে, অর্থাৎ বাজারে একটা চমক সৃষ্টি হয়ে গেছে। সো from this perspective we can say to create excitement in the market. Okay, then nature of market, বাজারের প্রকৃতি কিভাবে প্রাইসের সাথে সম্পর্কিত? সেটা হচ্ছে বাজার প্রকৃতি নির্ধারণের মূল্যের গুরুত্ব উল্লেখযোগ্য। একচেটিয়া বাজারের মূল্য অধিক হয়ে থাকে। আমরা জানি যে মনোপলি মার্কেটের বাজারটা অধিক হয়ে থাকে, মানে মার্কেটের প্রাইসটা অধিক হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা, তো সেক্ষেত্রে কি হয় ভাই, আপনাকে হচ্ছে বুঝতে হবে যে আপনার কাস্টমার ওই মার্কেটে কিরকম, কোন মার্কেটে প্রতিষ্ঠিত করলে মানে আপনার প্রোডাক্ট সেলটা বৃদ্ধি পাবে, ঠিক আছে। So you have to understand whenever you produce your product, so what types of marketers are used to take in the market. আচ্ছা, faster technological progress, এখানে বলছে the faster technological progress, প্রযুক্তির দ্রুত উন্নয়ন মূল্যের গুরুত্বকে এক ধাপ বাড়িয়েছে। Yes, you know that now we are living a digital age, অর্থাৎ সবকিছু এখন ডিজিটালাইজড হচ্ছে। তো মার্কেটিং কি এখন থেমে থাকবে? ডেফিনেটলি নো, এটাও ডিজিটালাইজড হচ্ছে। তো আপনাকে এই ডিজিটালের সাথে ইউ হ্যাভ টু অ্যাডাপ্ট দ্য ডিজিটাল সিভিলাইজেশন, ডিজিটাল সভ্যতার সাথে আপনাকে অ্যাডাপ্ট করতে হবে। আচ্ছা, যেহেতু টেকনোলজি পরিবর্তন হচ্ছে, তো টেকনোলজিকে ইউজ করে আপনার মার্কেটটাকে গ্রোথ করতে হবে, আপনার প্রোডাক্টটা সেল করতে হবে। আমরা অনেকেই দেখি যে আজকে ইউটিউব, ফেসবুক, ভাইবার, তারা একটা লিঙ্ক ইউজ করে কাস্টমারের কাছে মেসেজ দিচ্ছে, দিস প্রোডাক্ট ইজ গুড স্যার, ইফ ইউ ওয়ান্ট টু পারচেস দেন ইউ উইল নক আস। আচ্ছা, ম্যাক্সিমাম মার্কেট শেয়ার, এটা হচ্ছে লাস্ট, যে সর্বোচ্চ বাজার শেয়ার। এটা কিভাবে সম্পর্কিত মূল্যে, এটা কিভাবে ইম্পর্ট্যান্ট প্রাইসের ক্ষেত্রে? সেটা হচ্ছে কোম্পানি বাজারে আধিপত্য বিস্তারের জন্য কম মূল্য ধার্য করে বাজার শেয়ার বাড়াতে পারে। পণ্যের একক প্রতি দাম কমে ভোক্তারা অধিক পণ্য ক্রয় করলে বাজার শেয়ারের পরিমাণ বৃদ্ধি পাবে। ওকে,
So that was the importance of market pricing. এটা ছিল প্রাইসিং এর গুরুত্বপূর্ণ বিষয়। ওকে, আমরা নেক্সট স্লাইডে চলে যাই। আচ্ছা, আমরা বলেছিলাম যে প্রাইসিং স্ট্র্যাটেজি হোয়াট আর দ্য, আমরা লার্নিং এর মধ্যে সেটিং অবজেক্টিভস এর লার্নিং অবজেক্টিভে দেখেছিলাম দ্য মার্কেটিং হোয়াট হোয়াট আর দ্য স্টেজ, অ্যাকচুয়ালি তারা প্রাইসটা সেট আপ করার যে হচ্ছে যে প্রক্রিয়া রিপ্রোস, যে কোন কোন প্রক্রিয়ায় তারা প্রাইসটা সেট আপ করে। আচ্ছা, আমরা একটা দেখে আছি আবার আপনাদের সুবিধার্থে। যে হোয়াট আর দ্য মেজর প্রাইসিং স্ট্র্যাটেজি। আচ্ছা, মেজর প্রাইসিং স্ট্র্যাটেজিগুলো কি কি সেগুলো হচ্ছে আমরা এখন আলোচনা করব। তো মূলত বেসিক্যালি তিন ধরনের জেনারেল, তিন ধরনের প্রাইসিং স্ট্র্যাটেজি আর অ্যাভেলেবল। তো ইন মার্কেটিং এর ক্ষেত্রে তিন ধরনের এইটাই বেশি পাওয়া যায়। সেই কিভাবে তারা দা তিন ধরনের মার্কেট প্রাইসটা সেট আপ করে থাকে সেটা নিয়ে একটু আলোচনা করব। দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট বিকজ প্রাইসটা সেট আপ করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং একটা কি বলবো একটা লক্ষণীয় বিষয়। whenever your price setup is not matching your product sale is not good, so for that reason you cannot sustain in the market. So for that reason, whenever you produce a product, you have to conscious about your setting a price because it's a very important part of marketing. আচ্ছা, তো প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে কাস্টমার ভ্যালু বেসড প্রাইসিং। আচ্ছা, এটাকে এক নম্বর আমরা বলতে পারি। তো এখানে কি বলা হচ্ছে একটু দেখেন, যে সেটা হচ্ছে যে এরা যেভাবে বলেছে আমি এদের সাথে অবশ্যই সামঞ্জস্য রেখে বলবো, তবে একটু সহজ করে বলবো আপনাদের। এরা কি বলছে দেখেন, the customer value based pricing uses buyers perceptions of the values as the key to pricing। অর্থাৎ বলছে কাস্টমার ভ্যালু বেসড প্রাইসিং use buyers perceptions of values as the key to pricing। অর্থাৎ কাস্টমারের পারসেপশন এবং ভ্যালুকে মূল্য দিয়ে যে প্রাইসটা সেট আপ করা হয়, প্রোডাক্টের যে প্রাইসটা সেট আপ করা হয় সেটাই হচ্ছে কাস্টমার ভ্যালু বেসড প্রাইসিং। এখানে কাস্টমারের পারসেপশন এবং ভ্যালুকে আপনাকে মর্যাদা দিতে হবে। আচ্ছা, দেন ওরা কি বলছে, ক্রেতা, আমরা যদি একটু বাংলায় বলি তাহলে এই বিষয়টা আরো ক্লিয়ার হবে। আচ্ছা, আমরা ইংলিশে আলোচনা করে নিই। দ্য কোম্পানি ফার্স্ট অ্যাসেস কাস্টমার নিডস ভ্যালু অ্যান্ড পারসেপশন। কোম্পানিকে এই যে প্রাইসিং সেট আপ কাস্টমার ভ্যালু বেস প্রাইসিং এতে আপনার কোম্পানির কাস্টমারের নিডস এবং পারসেপশনকে অ্যানালাইসিস করতে হবে। এটা কোম্পানির খুবই একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। দেন রয়েছে ইট দেন সেটস ইটস টার্গেট প্রাইস বেসড অন দ্য কাস্টমার পারসেপশনস অফ দ্য ভ্যালু। The targeted room value and price devise decisions about what cost and included the result product and design। আচ্ছা, আমি যদি বাংলা একটু বলে দেখেন, যে ক্রেতা কর্তৃক পণ্যের উপলব্ধির মাত্রা অনুসারে মূল্য নির্ধারণ কৌশলকে ভ্যালু ভিত্তিক মূল্য নির্ধারণ বলে। অর্থাৎ আপনার ক্রেতার কি চাহিদা রয়েছে, তাদের কি পার্সপেক্টিভ কি, তাদের পারসেপশনটা কেমন, তারা কি দামের পণ্য পেতে আগ্রহী, এটাকে আপনাকে অ্যানালাইসিস করতে হবে এবং তারপরে সেই অনুযায়ী আপনাকে দাম সেট আপ করতে হবে। ঠিক আছে? তো আচ্ছা, আমরা নিচে একটা কিছু গ্রাফ দেখতে পাচ্ছি। আই এম সরি ফর দ্যাট বিকজ দিস ইজ নট এনাফ ভিজিবল। আমি বলছি, আপনারা বুঝে নেবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে উপরে দেখেন কস্ট বেসড প্রাইসিং। তো ভ্যালু বেসড প্রাইসিং অ্যান্ড কস্ট বেসড প্রাইসিং এর মধ্যে পার্থক্যটা কি? কস্ট বেসড প্রাইসিং কি? আসলে আপনার খরচের উপর ভিত্তি করে যে প্রাইসিংটা সেট আপ করা হয় সেটাই হচ্ছে কস্ট বেসড প্রাইসিং। প্রথমে কি রয়েছে, ডিজাইনে এ গুড প্রোডাক্ট। আপনাকে দ্য কোম্পানিকে অবশ্যই একটা ভালো প্রোডাক্ট ডিজাইন করতে হবে, ডিটারমাইন দ্য প্রোডাক্ট কস্ট। দেন কি করতে হবে, আপনার প্রোডাক্টের কত খরচ হলো সেটা ডিটারমাইন করতে হবে। তারপর কি করতে হবে, সেট
প্রাইস বেসড অন কস্ট, আপনার যত খরচ হলো তার উপর বেসিস করে একটা প্রাইস সেট করবেন, ঠিক আছে। প্রাইসটা সেট করার পরে কনভেনিয়েন্স বায়ার্স অফ দ্য প্রোডাক্টস অ্যান্ড ভ্যালুস, আচ্ছা, অর্থাৎ আপনি যে প্রোডাক্টটা সিলেক্ট করলেন সেটা কাস্টমার যাতে ডিসস্যাটিসফাইড না হয় এবং কাস্টমাররা যাতে কনভেনিয়েন্স হয় আপনার প্রোডাক্টটা কিনতে, তো সেদিকে আপনাকে খেয়াল রেখে এই ধরনের প্রোডাক্টটা সেট আপ করতে হবে। কস্ট বেসড প্রাইসিং। আচ্ছা, ভ্যালু বেসড প্রাইসিংটা কি? ভ্যালু বেসড প্রাইসিংটা হচ্ছে যে আপনার কাস্টমারের যে ভ্যালু পারসেপশন, তাহলে সেটাকে আপনাকে মূল্যায়ন করতে হবে এবং কাস্টমারের নিডস এবং ওয়ান্টস এবং পারসেপশনটা আপনাকে জানতে হবে। দেন কি রয়েছে? সেট টার্গেট প্রাইস টু ম্যাচ কাস্টমার পারসিভ ভ্যালু। হ্যাঁ, ওকে। সেট টার্গেট প্রাইস, আপনাকে একটা টার্গেট প্রাইস সেট আপ করতে হবে যেই টার্গেট প্রাইসে যাতে কাস্টমারের পারসেপশনের সাথে ম্যাচ করে। ডিটারমাইন কস্ট দ্যাট ক্যান বি ইনক্লুড, আপনার কস্টটা এমনভাবে সেট করতে হবে যাতে আপনার প্রফিটটা ওর সাথে চলে আসে। ডিজাইন প্রোডাক্ট টু ডেলিভার ডিজায়ার ভ্যালু অ্যান্ড টার্গেট প্রাইস, এমনভাবে আপনার প্রোডাক্টটা ডিজাইন করেন এবং ডেলিভার করেন যাতে সকল স্তরের কাছে আপনার প্রোডাক্টটা পৌঁছায়। এটা কিন্তু আপনার 4P'র মধ্যে প্লেসের সাথে রিলেটেড। প্লেস মানে কি? যেখানে বাজার বসে সেটা? দিস ইজ নট ট্রু। প্লেস ইজ দ্য যেখানে হচ্ছে আপনার প্রোডাক্ট সম্পর্কে কনজিউমারের মনে কতটুকু জায়গা রয়েছে। দ্য ব্র্যান্ড ইজ অকুপাইজ দ্য কাস্টমার মাইন্ড, সো দ্যাট ইজ দ্য প্লেস। আচ্ছা, এরই একটা পার্ট রয়েছে গুড ভ্যালু প্রাইসিং। গুড ভ্যালু প্রাইসিংটা কি? গুড ভ্যালু প্রাইসিং খুবই ইজি। সেটা হচ্ছে অফারিং জাস্ট দ্য রাইট কম্বিনেশন অফ কোয়ালিটি অ্যান্ড গুড সার্ভিস অ্যাট এ ফেয়ার প্রাইস। আপনি যে প্রোডাক্টটা অফার করছেন সেটার সাথে আপনার দাম কতটুকু সামঞ্জস্যপূর্ণ, তো সেটা নির্ণয় সেটা দেখা বা বিবেচনা করা হচ্ছে গুড ভ্যালু প্রাইসিং। ভ্যালু অ্যাডেড প্রাইসিংটি কি? ভ্যালু অ্যাডেড প্রাইসিং হচ্ছে ম্যানি কোম্পানিজ অ্যাডাপ্ট ভ্যালু অ্যাডেড প্রাইসিং স্ট্র্যাটেজিস। কেন ভ্যালু অ্যাডেড প্রাইসিংটা দরকার? কারণ আপনি মনে করেন একটা প্রোডাক্ট লঞ্চ করলেন, তো প্রোডাক্ট লঞ্চ করার পরে দেখলেন আপনার কম্পিটিটরদের যে প্রোডাক্টে সেটা কিছু স্বতন্ত্র কিন্তু বৈশিষ্ট্য বেশি রয়েছে, কিন্তু আপনার প্রোডাক্ট নাই। দেন আপনি সেই প্রোডাক্টের সেই এক্সট্রা ভ্যালু অ্যাড করলেন, বিনিময় কি? অন দ্য কন্ট্রারি ইউ নিড টু ইনভেস্ট এগেইন, আপনাকে বেশি পরিমাণে ইনভেস্ট করতে হলো। এই জন্য কি আপনার একটা কস্ট বাড়লো না? এই কস্টটা বাড়ার কারণে আপনার মার্কেট প্রাইসটা একটু বাড়াতে হবে, সেটা হচ্ছে ভ্যালু অ্যাডেড প্রাইসিং। তারপরে হচ্ছে কস্ট বেসড প্রাইসিং। কস্ট বেসড প্রাইসিংটা কি আসলে? এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা 2 নম্বর। কস্ট বেসড প্রাইসিংটা হচ্ছে কস্ট বেসড প্রাইসিং ইনভলভস সেটিং প্রাইস বেসড অন দ্য কস্ট অফ producing, distributing and selling the products plus a fair rate of the return for its efforts and risks. A company cost may be an important element in its pricing strategies. আমি যদি বাংলা একটু বলি, আপনারা খেয়াল করেন, ব্যয়ভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতি অবলম্বনে পণ্যের মোট ব্যয়ের উপর ভিত্তি করে মূল্য নির্ধারণ করা হয়। অর্থাৎ আপনার কতটুকু খরচ হলো তার উপর ভিত্তি করে আপনার প্রাইসটা সেট আপ করতে হবে। এক্ষেত্রে মোট ব্যয়ের সাথে প্রতিষ্ঠানের প্রত্যাশিত মুনাফা যোগ করে আপনার প্রাইসটা সেট আপ করতে হবে, না হলে তো আপনার লস হবে, তাই না? আমরা একটু উদাহরণ দেখি। ফর অ্যান এক্সাম্পল, এর ফিক্সড কস্ট 8 টাকা। মনে করেন আপনি একটা প্রোডাক্ট উৎপন্ন করলেন যেটার হচ্ছে ফিক্সড কস্ট, মানে আপনার প্রোডাক্ট উৎপন্ন করতে 8 টাকা খরচ হয়েছে। ভেরিয়েবল কস্ট, প্রোডাক্ট আনুষঙ্গিক যে কাজগুলো রয়েছে সেটার জন্য 4 টাকা লাগে, যেমন প্যাকেজিং, তারপরে আপনার লেবেলিং, এগুলো করতে 4 টাকা লাগলো। আর এক্সপেক্টেড কস্ট, আপনি কি 8 আর 4 12 টাকা হয়, 12 টাকা দিয়ে প্রোডাক্ট মার্কেটে সেল করবেন? ডেফিনেটলি না, তাহলে আপনার লাভ কই? এই জন্য এক্সপেক্ট প্রফিট কস্ট, আপনার কিছু কয় টাকা লাভে বিক্রি করবেন, এই লাভটা জুড়ে দিয়ে আপনাকে সেটা মার্কেট প্রাইস করতে হবে। যে টোটাল কস্টটা কত হলো? 14 টাকা। এই 14 টাকা হচ্ছে কি আপনার দিস ইজ দ্য মার্কেট প্রাইস, এটা হচ্ছে আপনার মার্কেট প্রাইস। আশা করি বুঝতে পারছেন। টাইপস অফ কস্ট। আচ্ছা, আমরা জানি যে কস্ট হচ্ছে 3 ধরনের। We know that the cost is 3 types. আপনারা বলবেন যে শুধু বাংলাই বলছে ভাই। আসলে বাংলা বলছি আপনাদের বোঝার সাথে, ঠিক আছে? বিকজ ইফ ইউ আর unable to understand these things, you can transfer into the main theme into the English. ওকে, আপনি যদি বাংলাই না বলেন ইংলিশ কিভাবে পারবেন? তো আমরা জানি যে হচ্ছে কস্ট হচ্ছে 3 ধরনের। ভেরিয়েবল কস্ট, সরি ফিক্সড কস্ট, ভেরিয়েবল কস্ট, টোটাল কস্ট। ফিক্সড কস্টটা কি? ফিক্সড কস্ট হচ্ছে যে কস্ট পরিবর্তন করা যায় না, যেমন the cost that are not vary with the production or sales level। অর্থাৎ কস্ট দ্যাট আর নট ভ্যারি, অর্থাৎ প্রোডাকশন এবং সেলসে বিক্রয় লেভেলের সাথে যে কস্টটা ভ্যারি করে না, অর্থাৎ কোনো আপ ডাউন করবে না, সেটাই হচ্ছে ফিক্সড কস্ট। আচ্ছা, যেমন ফিক্সড কস্ট হতে পারে একটা বিল্ডিং। ভেরিয়েবল কস্টটা কি?
যেমন হচ্ছে কস্ট দ্যাট ভ্যারি ডিরেক্টলি উইথ দ্য লেভেল অফ প্রোডাকশন। ভ্যারিয়েবল কস্ট হচ্ছে পণ্যের সাথে পণ্যের লেভেলের সাথে অর্থাৎ প্রোডাকশনের সাথে যে কস্টগুলো ভ্যারি করে, যেমন লেবেলিং, ব্র্যান্ডিং, অ্যাডভার্টাইজিং, প্যাকেজিং, এগুলো। আর টোটাল কস্টটা কি? ভেরিয়েবল কস্ট এবং ফিক্সড কস্টের যে সাম বা যোগ, সেটাই হচ্ছে টোটাল কস্ট। 3 নম্বর হচ্ছে কস্ট প্লাস প্রাইসিং। কস্ট প্লাস প্রাইসিংটা হচ্ছে এরকম, এটা একটা খুবই সহজ জিনিস। তো কস্ট প্লাস প্রাইসিং এর মধ্যে দুইটা বিষয় থাকে, ঠিক আছে? একটা হচ্ছে মার্ক আপ প্রাইস, আর আরেকটা হচ্ছে ব্রেক ইভেন প্রাইসিং স্ট্র্যাটেজি। তো মার্ক আপ প্রাইসিংটা কি? মার্ক আপ প্রাইসিংটা হচ্ছে, আমরা যদি একটু ফিগারে দেখি তাহলে বুঝতে পারবেন যে মার্ক আপ প্রাইসিংটা হচ্ছে এমন একটি পদ্ধতি যেখানে প্রতিষ্ঠান তার উৎপাদন ব্যয়ের সাথে নির্দিষ্ট পরিমাণ মুনাফা যোগ করে। বলছে মার্ক আপ পদ্ধতি হচ্ছে এমন যেখানে আপনার যে ইনভেস্ট হয়েছে তার সাথে একটা নির্দিষ্ট পরিমাণ মুনাফা বা প্রফিট যোগ করে সেটা বাজারজাতকরণ করাই হচ্ছে মার্ক আপ পদ্ধতি, ঠিক আছে? যেমন এখানে দেখেন, ভেরিয়েবল কস্ট পার ইউনিট 10 টাকা, ফিক্সড কস্ট হচ্ছে আপনার যে পণ্যটা তৈরি করতে ফিক্সড কস্ট হয়েছে 3 লক্ষ টাকা, এক্সপেক্টেড সেলস হচ্ছে 5000 ইউনিটস। আপনি বছর এত ইউনিট উৎপন্ন করবেন, তাহলে ইউনিট কস্টটা কত আপনার, মানে প্রোডাক্ট প্রতি কস্ট কত হচ্ছে? আমরা একটু সূত্র জানি, সেটা হচ্ছে ভ্যারিয়েবল কস্ট প্লাস ফিক্সড কস্ট ডিভাইডেড বাই ইউনিট সেলস। হিয়ার ভ্যারিয়েবল কস্ট ইজ 10, ফিক্সড কস্ট 3 লাখ, সরি, আর 50,000। তাহলে এখানে যদি ভাগ করা যায় 16 টাকা হচ্ছে আপনার ইউনিট কস্ট। কিন্তু এই 16 টাকা কি? ডিজার মার্কআপ প্রাইস 20%। আপনার এইগুলো তৈরি করতে এই কস্ট আপনার 16 টাকা করে পার ইউনিট পড়েছে। তাহলে আপনি যদি মার্কেটে 16 টাকা ছাড়েন, আপনার লাভ হবে? ডেফিনেটলি না, আপনার লস হবে। এজন্য কি সেলিং প্রাইসটা কত হবে? ইউনিট কস্ট মাইনাস 1 মানে ডিজার রিটার্ন কস্ট। তাহলে এটা দিয়ে ভাগ করলে 20 টাকা, তাহলে আপনার 4 টাকা এখানে লাভ হচ্ছে। এই সেলিং প্রাইসটাই হচ্ছে আপনার কি হচ্ছে? 20 টাকা হচ্ছে। তখন এটা হচ্ছে মার্কআপ পদ্ধতি। তার মানে কোম্পানি কত টাকা অ্যাড করলো? 4 টাকা। আচ্ছা, ব্রেক ইভেন অ্যানালাইসিসটা কি? ব্রেক ইভেন অ্যানালাইসিস হচ্ছে ব্রেক ইভেন প্রাইসিং সেটস প্রাইস টু ব্রেক ইভেন অন দ্য কস্ট অফ মেকিং অ্যান্ড মার্কেটিং এ প্রোডাক্ট অর সেটিং প্রাইস টু মেক দ্যাট রিটার্ন। আচ্ছা, ব্রেক ইভেন অ্যানালাইসিস কি আপনাকে এটা বুঝতে হবে, তারপরে আপনি ওখানে আসেন। ব্রেক ইভেন অ্যানালাইসিস হচ্ছে এমন একটা জিনিস হোয়ার দ্য প্রফিটস অ্যান্ড লস, দ্য কোম্পানিজ প্রফিটস অ্যান্ড লস আর ইকুয়াল, যেখানে কোম্পানির লাভ এবং লোকসান সমান হবে, সেটাই হচ্ছে কি আপনার ব্রেক ইভেন পয়েন্ট। তো এই ব্রেক ইভেন পয়েন্ট দ্বারা কিভাবে দাম নির্ধারণ করে সেটা একটু আমরা ফিগারের মাধ্যমে দেখি। দেখেন এখানে ব্রেক ইভেন পয়েন্ট উপরে এদিকে রয়েছে ডলার্স বা দাম, এদিকে রয়েছে সেলস ভলিউম। এদের ফিক্সড কস্ট, এটা হচ্ছে টোটাল কস্ট, এটা হচ্ছে টোটাল রেভিনিউ। এই যে একটা নির্দিষ্ট বিন্দু আছে না, দেখেন আপনার যখন হচ্ছে টাকা বৃদ্ধি পাচ্ছে, উৎপাদনও বৃদ্ধি পাচ্ছে। মনে করেন আপনার 30,000 টাকা কি রয়েছে, আপনার ওই প্রোডাক্টটা উৎপন্ন করতে খরচ হয়েছে, এটা হচ্ছে আপনার কি ফিক্সড কস্ট আর ভেরিয়েবল কস্ট একসাথে। তাহলে এই যে বিন্দু, এই বিন্দুটা এসে কি হবে, এখানে যখন আসবে তখন আপনার মনে করেন আপনার 30,000 খরচ হলো, তাহলে 30,000 টাকা যদি খরচ হয়, তাহলে এই বিন্দুটা 30,000 টাকা উঠবে। তাহলে এই যে পয়েন্ট, এইটাই হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। আচ্ছা, আমরা যদি একটু ক্যালকুলেশন করি, দেখেন ব্রেক ইভেন ভলিউম হচ্ছে আমরা জানি ফিক্সড কস্ট ডিভাইডেড বাই প্রাইস মাইনাস ভেরিয়েবল কস্ট। এটা হচ্ছে ব্রেক ইভেন ভলিউম বের করার সূত্র। তাহলে আমরা ফিক্সড কস্ট কত ধরেছিলাম? 30,000 টাকা, ঠিক আছে। প্রাইস কত ধরেছিলাম? 20 টাকা প্রাইস রেট। ভেরিয়েবল কস্ট কত ছিল? 10 টাকা। যদি আমরা ভাগ করি তাহলে হচ্ছে এটা 3 লক্ষ হবে। 30 তাহলে হচ্ছে কত হবে? সরি, এখানে একটা শূন্য হবে, হ্যাঁ এখানে একটা মিস্টেক হয়েছে। যাই হোক, 30,000 টাকা। এই যে 30,000 টাকা আমরা ধরলাম কি, আমরা ওখানে বলে আসলাম আগে যে 30,000 টাকা যদি এই বিন্দুতে 30,000 টাকা যদি ওঠে, এই বিন্দুতে কি 30,000 টাকা যদি ওঠে, তাহলেই তো আমরা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট এখানে ইকুয়াল হবে, তাই তো? আশা করি, হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। সো ফর দ্যাট রিজন I want to go the next slide. আচ্ছা, কস্ট কম্পিটিশন বেসড প্রাইসিং। কম্পিটিশন বেসড প্রাইসিং কি? এখন কম্পিটিশন বেসড প্রাইসিং হচ্ছে কম্পিটিশন বেসড প্রাইসিং ইনভলভ সেটিং প্রাইস বেসড অন দ্য কম্পিটিটরস স্ট্র্যাটেজিস, কস্ট, pricing and market offerings. Consumers will base their judgments of a product's values on the price and competitor sense in the smaller products. অর্থাৎ আপনার বাজারে কি কম্পিটিশন কিরকম চলছে, অর্থাৎ আপনি এখন প্রত্যেক বাজারের একটা কলম বিক্রি করছে 5 টাকা করে, আপনি সেখানে 6 টাকা আছে, এটা প্রাইস সেট আপ করলেন, আপনার কি বিক্রি হবে না? এজন্য কম্পিটিশন বেসড, আপনার কম্পিটিশনের সাথে সামঞ্জস্য থেকে যে সেট প্রাইসটা সেট আপ করা হয় সেটাই। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিও ডিউরেশন বড় হয়ে যাচ্ছে, দ্যাটস ওয়াই আই নিড টু হারি আপ।
আচ্ছা, আরো কিছু ধরনের প্রাইস সেটআপ রয়েছে, সেটা হচ্ছে দেখেন ডিমান্ড ওরিয়েন্টেড প্রাইসিং। ডিমান্ড ওরিয়েন্টেড প্রাইসিং কি? মনে করেন আপনি একটা প্রোডাক্ট হচ্ছে বাজারে ছাড়লেন, সেক্ষেত্রে দেখলেন আপনার প্রোডাক্টের ডিমান্ডটা খুব বেশি, তাহলে আপনি দামটা বাড়িয়ে দিলেন। অ্যাডমিনিস্ট্রেটেড প্রাইসিংটা কি? অ্যাডমিনিস্ট্রেটেড প্রাইসিং হচ্ছে এক দর। অর্থাৎ অনেকে থাকে না, আমরা দেখেন অনেকের এক দর আছে, সেখানে কোনো দামাদামির কোনো চলবে না, আপনি নিলে নেন, না নিলে না নেন। আরেকটা হচ্ছে, মানে ভুল হচ্ছে একটু, লাস্ট না, মেবি লাস্ট হবে, হ্যাঁ এটা লাস্ট ওয়ান ইজ নেগোশিয়েটেড প্রাইসিং। নেগোশিয়েটেড প্রাইসিং কি? মানে দরদামের মাধ্যমে যে প্রাইসটা সেট আপ করা হয়, অর্থাৎ আপনি একটা অনেকেই এটা খুবই একটা জনপ্রিয়ই আমাদের পার্সপেক্টিভের ক্ষেত্রে, আমরা দরদাম করতে ভালোবাসি, বিকজ উই আর বেঙ্গলি, দ্য বেঙ্গলি ইজ দ্য, দে আর ভেরি মাচ ওয়ান্টেড টু interested to bargaining with the sellers. So it's our nature. I don't know why it is happened, but we have to we need to deny this. We need to avoid these bad things actually. So এটা হলে হলে হবে কি, এটা আপনার টাইমকে নষ্ট করে, কনজিউম করে, আপনার কাস্টমারের সাথে একটা বার্গেনিং করা মানে কি আপনার মনোমালিন্য সৃষ্টি হতে পারে। সো আই থিঙ্ক দ্যাট অ্যাডমিনিস্ট্রেটিভ প্রাইসিং ইজ বেস্ট। সো ওকে, আমরা জাস্ট এখন কোনটা ভালো কোনটা মন্দ এটা নিয়ে ডিটারমাইন না করে আমরা জাস্ট শিখছি আর কি। সো এতটুকুই ছিল আমার আজকের ক্লাস। আই হোপ ইউ এনজয় দিস ক্লাস, এবং ডেফিনেটলি ইউ প্রে ফর মি, কারণ এটা তৈরি করতে আমার অনেক কষ্ট হয়। হ্যাঁ, আপনাদের ভালোবাসার জন্যই শুধু আমি এটা করছি, যাতে আপনারা কিছু শিখতে পারেন, লার্ন করতে পারেন। আমার জন্য দোয়া করেন। সো ফর দ্যাট রিজন আই উইল ডু ইন বেটার ইন ফিউচার, অ্যান্ড যাতে আমি ভালো কিছু করতে পারি ইন ফিউচারে, হ্যাঁ সেটা অবশ্যই আপনারা দোয়া করবেন। আর একটা কথা বারবার বলে যে, সেটা হচ্ছে ডেফিনেটলি ইফ ইউ আর ফার্স্ট টাইম ইন মাই চ্যানেল, ডেফিনেটলি সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল বাটন অ্যান্ড স্টে উইথ আস। বারবার করে সাবস্ক্রাইব করবেন। ওকে, ভালো থাকবেন, আপনাদের সুস্বাস্থ্য কামনা করি। গুড বাই।